রুমিন ফারহানার সম্পূর্ণ বক্তব্যটাই আমি দেখছি। তো আমার কেন যেন মনে হইতেছিল যে রুমিন ফারহানা মনে হয় আপনার আওয়ামী লীগের পক্ষ হয়ে কথা বলতে আসছে এই অনুষ্ঠানে। ওনার কথাগুলা শুনে এরকম লাগছে, কারণ গত 15 বছর যখন স্বৈরাচার শাসক শাসন করতেছিল বাংলাদেশে, তখন ওনার নাকি ভয় হয় নাই। তো এখন ওনার নাকি ভয় হয়। যারা আওয়ামী লীগ করতো, সত্যি কথা বলতে আসলে নাম নিতে পারতেছি না, তারা আজকে যারা স্বেচ্ছাসেবক লীগ করতো তারা আজকে স্বেচ্ছাসেবক দলে ঢুকে যাচ্ছে। অনেক প্রমাণ আছে, মনির ভাই বলতে পারবে অবশ্যই। তো এগুলো যে করতেছে, এটা কি আত্মঘাতী সিদ্ধান্ত নয়? যে এই রুমিন ফারহানাদের জন্য গত 15 বছর মানুষ যেমন কষ্ট করেছে, মানুষ যেন সাফার হয়েছে, বিএনপির সাধারণ নেতা কর্মীরাও সাফার হয়েছে, বনে জঙ্গলে রিক্সা চালিয়েছে শিক্ষিত ছেলেরা। রুমিন ফারহানারা কোটি কোটি টাকার প্লট পায়, হাজার হাজার টাকা বেতন পায়, আওয়ামী লীগ থেকে মাসোয়ারা পায়, এদের কারণে দলের আজকের এই অবস্থা। কিন্তু বিএনপিতে আপনি দেখেন আওয়ামী লীগের মতাদর্শের কতজন আছে এবং বিএনপি থেকে আওয়ামী লীগের কতজন লোক গিয়েছে, বা এখন পর্যন্ত আওয়ামী লীগের বিএনপি কতজন লোক আওয়ামী লীগের মধ্যে গিয়েছে, বা জামাতের কতজন আওয়ামী লীগের মধ্যে গিয়েছে, আওয়ামী লীগের কতজন জামাতের মধ্যে আছে। আপনি যদি এটা চিন্তা করে দেখেন তাহলে মত পার্থক্য গুলো আপনি অচিরেই দেখতে পাবেন। আর আমাদের দেশের রাজনীতিবিদরা কি জনগণের কথা শুনেন কি শুনেন না, এটা এখন মানুষ বুঝতে পারতেছে। নতুন প্রজন্ম সবকিছু মনিটর করে, একটু সংক্ষিপ্ত করতে হবে। জি, সবকিছু মনিটর করে। এখন জনগণ যারা আপনাদেরকে ভোট দিবে, আপনি যদি ভোটারের কথা না শুনেন তাহলে ভোটাররা আপনাকে কিভাবে ভোট দিবে? আপনি যদি সন্ত্রাস মুক্ত বাংলাদেশ না করার ঘোষণা এখনই না দেন, এখনই যদি চাঁদা মুক্ত বাংলাদেশ করার ঘোষণা না দেন, আমরা দলে তো চাঁদা মুক্ত করতে পারলেন না, তাহলে জনগণকে আপনারা কি দিবেন? জনগণের কাছে আপনি কি নিয়ে যাবেন? আপনার ভিশন কি, মিশন কি, এটা তো জনগণ এখনো জানে না। আগামী নির্বাচন জনগণ চিন্তা করবে কাকে ভোট দিবে। ধন্যবাদ আমাদের সবাইকে। জি, ধন্যবাদ। জি মনির ভাই, আপনার উপস্থিত সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। দুঃখের বিষয়, আপনার অনুষ্ঠানটাতে আমি প্রায় যুক্ত হওয়ার চেষ্টা করি, কিন্তু অ্যাপসে খুব সমস্যা করে, তো আজকে যুক্ত হতে পারলাম। আমি মিস্টার রাজু সাহেবের কাছে দুইটা প্রশ্ন করব। আচ্ছা, বিএনপি যে আপনার জামাত ইসলামের সাথে দ্বন্দ্ব, যে জামাত ইসলাম শক্ত প্রতিদ্বন্দ্বী হচ্ছে, তাহলে আমার প্রশ্ন আপনার কাছে, আওয়ামী লীগ যেহেতু মাঠে নাই এবং নির্বাচন করার মতো পরিস্থিতি তাদের নেই, তাহলে যদি জামাত আর বিএনপি ঐক্য হয়ে যায়, বিএনপির আশা এটাই যে জামাতের সাথে ঐক্য, জামাত যাতে তাদের সাথে অ্যাডজাস্ট করে, তাহলে বিরোধী দল হবে কে? তার মানে কি জামাতের সাথে যদি ঐক্য করা হয় তাহলে তো বিরোধী দল পাওয়া যাবে না, তাহলে কি আওয়ামী লীগ যেরকম নির্বাচন করেছে ওই রকম নির্বাচনই চাচ্ছে কিনা? দ্বিতীয়ত আর একটা প্রশ্ন, বর্তমানে যে আপনার যারা অতীতে আন্দোলন করেছে এবং রাজপথে সক্রিয় ছিল, তাদেরকে বিএনপিতে মূল্যায়ন তেমন ভাবে করা হচ্ছে না। যারা আওয়ামী লীগের শেল্টার নিয়ে চলেছে এবং প্রতাপশালী, মানে টাকা পয়সার দিক দিয়ে অনেক আগায় আছে, তারাই আপনার দলে জায়গা পাচ্ছে যারা আওয়ামী লীগ করতো। তাহলে এই দল কতটুকু সফলতা অর্জন করতে পারবে যদি সুষ্ঠু একটা নির্বাচন হয়, এটা আপনি পর্যালোচনা করবেন, কারণ সাধারণ মানুষ অনেকটাই দেখতেছে বিএনপি আওয়ামী লীগের যাদের শেল্টার দিত, এই কারণে বিএনপি চাচ্ছে না যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক, যেহেতু আওয়ামী লীগ তাদেরকে শেল্টার দিয়ে রেখেছে এবং ভবিষ্যতে ওই সুবিধাটা। আপনাকে ধন্যবাদ। একটু সংক্ষিপ্ত করতে হবে। আকাশ আহমেদ বলেন, আনমিউট করেন আকাশ। প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি মনির ভাই আপনাকে, এবং ধন্যবাদ জানাচ্ছি ক্যাপ্টেন মারুফ রাজু সাহেব আপনাকে। প্রশ্ন নিয়ে আসছিলাম, দুইজন আমার আগে যে দুইজন বক্তৃতা দিয়ে গেলেন তাদের কথা শুনে একটু বিব্রত হয়ে পড়ছি আমি। তো সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সৌদি আরব থেকে যুক্ত আছি আপনাদের সঙ্গে। আর আমার কথা আমি ওই দিনকার সমন্বয়ক সার্জিস আলম এবং রুমিন ফারহানার সম্পূর্ণ বক্তব্যটাই আমি দেখছি। তো আমার কেন যেন মনে হইতেছিল যে রুমিন ফারহানা মনে হয় আপনার আওয়ামী লীগের পক্ষ হয়ে কথা বলতে আসছে এই অনুষ্ঠানে। ওনার কথাগুলা শুনে এরকম লাগছে, কারণ গত 15 বছর যখন স্বৈরাচার শাসক শাসন করতেছিল বাংলাদেশে, তখন ওনার নাকি ভয় হয় নাই। তো এখন ওনার নাকি ভয় হয়। তো ওনার এই ভয়টা কাটবে কি? এখন ওনারা চাইতেছে যে জলদি ইলেকশন দিয়ে দিতে, বা বিএনপি চাইতেছে ইলেকশন দিয়ে দিতে। ইলেকশন দিয়ে দিলে কি সম্পূর্ণ বই কেটে যাবে। আর এটা কি রুমিন ফারহানার মুখে এই ধরনের কথা বা ওইভাবে কথা বলা কি আমরা যারা নতুন ইয়াং আছি
যারা এখনো পর্যন্ত দেখেন আমার বয়স যতই হয়েছে এখনো পর্যন্ত আমি ভোট দিতে পারি নাই। এটা আমার খুব বড় একটা আক্ষেপ। এখনো পর্যন্ত আমার ভোট দিতে পারি নাই কারণ বিএনপি ক্ষমতায় আসেন, আমার বাপ দাদা সবাই বিএনপি করতো। এখন যে বিএনপির অবস্থা দেখতেছে বা বিএনপির যে কর্মকর্তারা আছেন যারা যেভাবে মাঠ পর্যায়ে কাজ করছেন, আহ, তাদের কিছু কিছু মানুষের বক্তব্য দেখে আমরা আসলে একটু বিব্রত। যেমন ওই দিন রুমিন ফারহানার যে কথাগুলো ওই অনুষ্ঠানে হচ্ছিল, প্রত্যেকটা কথা আমার খুবই কষ্ট দিয়েছে। আমার মনে হয় না যে উনি বিএনপির পক্ষ হয়ে কথা বলতে আসছে, উনি আসছে আওয়ামী লীগের পক্ষ হয়ে জি। কথা বলতে। আর তো এইটাই আমার মারুফ সাহেবের কাছে আমার একটা প্রশ্ন, যে এরকম করে যদি একজন বিএনপির একটা পর্যায়ের বড় একজন নেত্রী যদি এইভাবে কথা বলে, তাহলে আমরা যারা বিএনপি কে সাপোর্ট করি, যারা বিএনপি কে মনে প্রাণে ধারণ করি, তাদের হচ্ছে জায়গাটা কোথায় যাবে? আমরা কি এই স্বৈরাচারকে হচ্ছে এইভাবে বাংলাদেশ থেকে তাড়ানো হয়েছে কি তাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য? এটা আমার প্রশ্ন ছিল মারুফ স্যারের কাছে। ধন্যবাদ জি, জানাচ্ছি। আসসালামু ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। নাসির আহমেদ বলেন। জি মনির ভাই, ধন্যবাদ আপনাকে, সেই সঙ্গে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। আমি ক্যাপ্টেন মারুফ স্যারের কাছে আমি দু একটি কথা বলবো। আশা করছি স্যার আপনি আমার প্রশ্নগুলো একটু বিশ্লেষণ করবেন, কারণ আমি খুব আমার মনের ভিতরে এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন আছে। আমি মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল করতাম, আমি ছাত্র দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম। দুঃখজনক হলেও সত্য যে আজকে মানুষ যারা এই মিডিয়ায় এসে বলতেছে যে আজকে বিএনপি আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছে, আমি 100% এটার সঙ্গে আমি একমত। আমি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শেরই একজন সৈনিক। কিন্তু বিগত আওয়ামী লীগের সময় যখন আমরা বাসায় থাকতে পারিনি বিভিন্ন নির্বাচনে, আমাদের নেত্রীর গাড়িতে হামলা, ইলিয়াস হোসেনের মতন লোককে গুম করা হলো, করে হত্যা করা হলো, আপনার সালাউদ্দিন সাহেবকে ভারতে পাওয়া গেল, এত তাড়াতাড়ি কি এই বিএনপির নেতারা ভুলে গেল? আরেকটি বিষয় হচ্ছে, আজকে যারা আওয়ামী লীগ করতো, সত্যি কথা বলতে আসলে নাম নিতে পারতেছি না, তারা আজকে যারা স্বেচ্ছাসেবক লীগ করতো তারা আজকে স্বেচ্ছাসেবক দলে ঢুকে যাচ্ছে। অনেক প্রমাণ আছে, মনির ভাই বলতে পারবে অবশ্যই। তো এগুলো যে করতেছে, এটা কি আত্মঘাতী সিদ্ধান্ত নয়? আমি আজকে বলি এই মিডিয়ার মাধ্যমে স্যার, এই আওয়ামী লীগ যদি আগামী 50 বছর না 100 বছর পরেও যদি বাংলাদেশে ক্ষমতা পায়, সর্বপ্রথম এই বিরোধী দল থেকে শুরু করে ছাত্রদের অস্তিত্ব রাখবে না স্যার। তাহলে আজকে বিএনপির তো একটা প্লাস পয়েন্ট। আজকে ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আমরা সবাই একত্রিত হয়ে আন্দোলন করে যে হাসিনাকে পতন করলাম, এখন ছাত্ররা যা করতে চাচ্ছে আমরা যদি পর্দার অন্তরাল থেকে যদি সমর্থন দিতাম, আজকে আওয়ামী লীগের অস্তিত্ব বাংলাদেশে কোণঠাসা শুধু নয়, বাংলাদেশে অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না। কিন্তু আমরা কি করতেছি, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলেই তাদেরকে বিভিন্ন নামে বিভিন্ন ক্যাটাগরিতে তাদেরকে আমরা আমাদের দলে নিয়ে পুনর্গঠন করতেছি। তারা কি আওয়ামী লীগের আদর্শ কখনো ভুলে গিয়ে শেখ মুজিবের আদর্শ ভুলে গিয়ে কি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করবে? কখনো না। তারা একটা পরগাছা হয়ে থাকবে। এই পরগাছা এক সময় বিস্ফোরণ ঘটাবে। কখন? যখন দেখা গেল যে একটি সরকার পতনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে গেছে, তারা মুখ ফিরাই নিয়ে গিয়ে বলবে কি, যেমন জামাত শিবির বলতেছে আমরা ছাত্র শিবির করতাম কিন্তু ছাত্রলীগে ছিলাম, ছাত্রলীগের থেকে আমরা বিভিন্ন গোপন বিষয়গুলো পাচার করছি আমাদের দলের জন্য। এই রকম এই আওয়ামী লীগ এক সময় যা বলবে যে আমরা আমাদের দলীয় নির্দেশনার কারণে আমরা ছাত্র দল যুব দল মূল দলে ঢুকে আমরা দলের জন্য কাজ করেছিলাম। তাহলে এটা কি দেশের জন্য দেশের মানুষের জন্য কি ক্ষতি হবে না? আমরা কি মিডিয়ায় এখনো কি দেখতে পাচ্তেছি না যে কত মায়ের কোলকে খালি করা হয়েছে, কিভাবে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে? এগুলো কি মিডিয়ায় আসতেছে না? এতটাই নির্লজ্জ আমরা? আমরা কি রাজনীতির করির জন্য কি আমরা কি আমাদের বিবেক সবকিছু কি বিক্রি করে দিলাম এত তাড়াতাড়ি? স্যার আপনি অবশ্যই এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন, কারণ এই মিডিয়ার মাধ্যমে যদি আমাদের সিনিয়র নেতারা যদি শুনতে পারে বিষয়গুলো, তাহলে তারা যদি আমলে নেয়, আমি মনে করব যে এটা আমাদের দলের জন্য, দেশের জন্য, সবার জন্য ভালো হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। জি, ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীর সাহেব বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মনির ভাই এবং ক্যাপ্টেন মারুফ স্যার, আসসালামু আলাইকুম। আমি যে প্রশ্নটা করতে চাই এবং কথাটা বলতে চাই, একটু লাউডলি বলতে হবে, আপনার সাউন্ডটা কম আসতেছে ভাই। যে আমাদের যে দাদু ভাই আছে না, ওই ছাত্রলীগের এই ছাত্র দলের সভাপতি, উনি বলছে যে ছাত্র ছাত্র দল 32 নম্বরের সাথে কোনো জড়িত না। তাইলে ছাত্র দল কোনো 32 নম্বরের সাথে জড়িত না, এই কথাটা বলাটা আর ওনার কেমন প্রয়োজন ছিল? এই প্রশ্নটা হলো আমার স্যারের কাছে। আর দ্বিতীয় কথা হলো
রুমিন ফারহানা তো কথাগুলো বলবেই। গত পরশুদিন মনে হয় একটা লাইভ শোতে আপনার ছাত্র দলের বর্তমান রানিং সেক্রেটারি এবং সাজ্জিদ আলম ওইখানে একসাথে ছিল। তো সাজ্জিদ আলম বলছিল যে আওয়ামী লীগের যে পুনর্বাসন বা কিছু কথাবার্তা উনি বলছে যে বিএনপির মধ্যে উপসারীর 95% ভালো আছে, 5% যে আওয়ামী লীগকে পুনর্বাসনের সহযোগিতা করতেছে এবং এরা ভারতের সাথে রয়ের সাথে যোগাযোগ আছে। তখন ছাত্র দলের সেক্রেটারি বলছে আপনি তাদের নাম বলেন। তখন সাজ্জেদে বলছে আমি যদি নাম বলার এখানে আমি প্রয়োজন মনে করি না, তাদের পুরা লিস্টটি এবং তাদের পুরা বায়োডাটা আমাদের কাছে আছে, আমাদের হাতে আছে। যে কোনো মুহূর্তে আমরা তাদেরকে গ্রেফতার করে আইনের সবদ্ধ করব, আইনের হাতে আনবো। এখন বিষয়টা হলো রুমিন ফারহানা যে কথাগুলো বলছে, আমার মনে হয় রুমিন ফারহানা ওই ইয়ের মধ্যে একজন, যে 5% হচ্ছে ওই 5% রুমিন ফারহানা একজন। না হলে রুমিন ফারহানার মুখ দিয়ে এই কথাগুলো কেন বাইর হয়? এগুলো আমার মূল কথা আর কি। ধন্যবাদ। জি আসসালামু ধন্যবাদ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।